সকালের আলো রুম জুড়ে ছড়িয়ে পড়তেই উঠে বসলো জিয়ান। আর মোড়া ভাবে তাকাতেই দেখে বেডে রক্ত লেগে আছে। নাক মুখ কুঁচকে উঠে পড়ল জিয়ান। ইচ্ছে করছে মেয়েটাকে তেলাপোকার মতো ছুঁড়ে মারতে। নিজের রাগ সংযত করে ডাকতে লাগলো, এই মেয়ে ওঠো। কি হলো, উঠছো না কেন? আম্মু, আমার পিরিয়ড চলছে, ঘুমাতে দাও, ডিস্টার্ব করো না। জিয়ান আর ডাকলো না নয়নাকে। ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। বাসার কারো সাথে কোনো কথা না বলে বের হয়ে গেল বাহিরে। ফার্মেসিতে এসে চুপচাপ কতক্ষণ দাঁড়িয়ে রইল। বারবার ঘুরে ঘুরে প্যাডের দিকে তাকাচ্ছে, কিন্তু দোকান তো ফাঁকা হচ্ছে না। দূর, আজকে মান সম্মান এভাবেই যাবে? আপনার কি কিছু লাগবে? জি, এক প্যাকেট প্যাড দিন, সবচেয়ে ভালোটা। লোকটা প্যাড প্যাক করে দিতে দিতেই বলে, স্যার, নতুন বিয়ে করেছেন বুঝি, তাই নতুন নতুন লজ্জা পাচ্ছেন? আরে স্যার, এসব তো কমন ব্যাপার, এত লজ্জা পাওয়ার কিছু নেই। এর সাথে চকলেট, আইসক্রিম, ফুল কিনে নিয়ে যাবেন, দেখবেন ভাবি আসমানের চাঁদ পাওয়ার মতো খুশি হয়ে যাবে। আপনাকে কত টাকা দিতে হবে? 120 টাকা। টাকা দিয়ে জিয়ান দ্রুত বের হয়ে আসলো। ইচ্ছে করছিল লোকটার নাক ফাটিয়ে দিতে। জিয়ান মনে মনে বলল। বাসায় এসে ঢুকতেই মিতা বেগম বলেন, মেয়েটার সাথে ভালো আচরণ করিস, মেয়েটার বয়স কম। বয়স কম? তাহলে বিয়ে দিলে কেন? বাসায় সাজিয়ে রেখে দিত। যে মেয়েকে বিয়ে দিয়েছে সেই মেয়েকে নিয়ে আমি এত নাটক সহ্য করতে পারবো না। বিয়ে যেহেতু হয়েছে, বউ তোমারই থাকবে, কেউ নিয়ে যাবে না। কয়েকটা দিন সময় দাও। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আমি বুঝতে পারছি, তবে দুঃখিত, তোমাদের প্রাপ্তবয়স্ক ছেলে তার বউয়ের সাথে ফুলসজ্জা সেরে ফেলেছে। কথা শেষ করার আগেই জিয়ানের গালে ঠাস করে একটা চড় পড়ল। জিয়ান রক্তচক্ষু নিয়ে সামনে তাকিয়ে দেখে নাজিম সাহেব। তুমি কি মানুষ আছো? মানুষের তো বোধ বুদ্ধি থাকে। নিজেকে মানুষ মনে করলে সুনয়নার সাথে মানুষের মতো বিহার করবে। কবুল বলে বাসায় যখন নিয়ে এসেছো সারা জীবনের জন্য, সে তোমার অর্ধাঙ্গিনী, নিজের অর্ধেক অংশ ও তোমার, তাই সেভাবেই ট্রিট দেবে। বাবা মায়ের সামনে কথা বলার ম্যানার্সটুকুও হারিয়ে ফেলেছো। তোমাকে পড়ালেখা করতে পাঠিয়েছিলাম, প্রেম করতে না। করেছো প্রেম, হাজারবার মানা করেছি এই মেয়ের সাথে তোমার যায় না, তবুও তোমার জেদের কারণে আমরা নত হয়েছি। কি লাভ হলো? সেই তো তোমার সাধের প্রেমিকা তোমাকে ছেড়ে পালিয়ে গেল। বললাম ফিরে আসো, কিন্তু না, তোমার তো বউ লাগবেই। বউ ছাড়া তুমি ফিরবে কেন? তো বউ যখন নিয়ে এসেছো তার যত্ন করো। আর হ্যাঁ, এরপর কথা বলার সময় সামনের মানুষটা কে সেটা দেখে ভদ্রতা বজায় রেখে উত্তর দেবে। জিয়ান রাগে টকবক করতে করতে দোতলায় আসলো। দোতলার সিঁড়ির কাছে থাকা ফ্লাওয়ার বসটা পা দিয়ে ভেঙে ফেললো। ইচ্ছে করছে সুনয়নাকে শেষ করে ফেলতে। রুমে এসে দেখে নয়না ব্লাউজের ফিতা বাঁধার চেষ্টা করছে। চোখটা ফিরিয়ে নিল, কিন্তু বেহায়া নজর আবার সেদিকে পড়লো। ভেজা চুল থেকে টপ টপ পানি ঝরছে। পিঠের বেশ খানিক কটা জায়গা উন্মুক্ত, সেখানে বিন্দু বিন্দু পানি জমে আছে। ফর্সা ঘাড়ের উপর জোড়া তিল দুটো যেন জিয়ানকে চুম্বকের মতো টানছে। কয়েক কদম এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালো জিয়ান। জোরে নিঃশ্বাস নিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, শরীর দেখিয়ে জিহান চৌধুরীকে ঘায়েল করা সহজ নয়। তা বয়স কম হলেও পুরুষকে কিভাবে আকৃষ্ট করতে হয় সেটা ভালোই শিখেছো। হঠাৎ পুরুষালী কণ্ঠ শুনে চমকে যায় নয়না। কোনো মতে শাড়ি দিয়ে নিজেকে পেঁচিয়ে নিয়ে বলে, আপনার মধ্যে কি সাধারণ ম্যানার্সটুকুও নেই? রুমে ঢোকার আগে নক করে ঢুকতে হয়। এটুকু বলেই ঢোক গিলল নয়না। যদিও চঞ্চল নয়না কাউকে ছেড়ে দেওয়ার পাত্রী না, কিন্তু এই লোককে দেখলেই কেমন ভয় হয়। নিজেকে তখন সিংহের গুহায় অসহায় বেড়াল মনে হয়। নয়না এইসব মনে মনে বলল, হামারা রুম হামারা মার্জি।
অসভ্য মানুষের কাছ থেকে সভ্যতা আশা করাও বোকামি। মুখ ফসকে কথাটা বের হয়ে গেল নয়না। সাথে সাথে ঠোঁট কামড়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। বুকের ভেতর কেমন ধুকভুক করছে। নয়নার শাড়ি দুহাত ধরে কোনো মধ্যে হেঁটে ওয়াশরুমের দিকে যাচ্ছে। মনে হচ্ছে আর কিছুক্ষণ এখানে থাকলেই বিপদ কখন যেন আক্রমণ করে বসে। হুট করে জিয়ান নয়নার সামনে এসে দাঁড়ালো। নয়না দু কদম পিছিয়ে গেল। জিয়ান দু কদম এগিয়ে আসলো, ভীতি কণ্ঠে বলল, সামনে থেকে সরুন। কি করছেন? জিয়ান হুট করে শাড়ি ভেদ করে নয়নার উন্মুক্ত কোমর একটে ধরে নয়নাকে নিজের অনেকটা কাছে নিয়ে আসলো। নয়নার চোখ বন্ধ করে নিল। হার্ট এত জোরে বিট করছে, মনে হচ্ছে কেউ তবলা বাজাচ্ছে। ভেঙে ভেঙে বলল, প্লিজ ছাড়ুন। উফ, অসভ্যতা করা এখনো বাকি। উফ, বড্ড আদরে তুমি। বিয়ে যখন হয়েছে বাসরটাও সেরে ফেলি। এত কিউট টেডি বিয়ারের মতো বউকে আদরে আদরে ভরিয়ে দিতে হয়। কে জানে এই বিয়ে কদিন টিকে। নয়নার বন্ধ চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। হুট করে জিয়ান নয়নাকে ছেড়ে দিয়ে বলে, তোর মতো মেয়ের দিকে জিয়ান চৌধুরীর নজর তো দূর, ফিরেও তাকায় না। বলেই ধাক্কা দিয়ে বেডে ফেলে দিয়ে বলে, আগামীকাল রিসেপশনের পরে তোমার ছায়া যেন এই বাড়িতে না পড়ে। হঠাৎ করে এমন হাওয়ায় শাড়ি পুরোটা এলোমেলো হয়ে গেল। জিয়ান এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বলে, টেবিলের ওপরে প্যাড রাখা, আমি বের হচ্ছি, তাড়াতাড়ি শাড়ি ঠিক করো। জিয়ান রুম থেকে বের হতেই নয়নার শাড়ি পেঁচাতে লাগলো। না, কোনোভাবেই আগামাথা মেলাতে পারছে না। ধুর, এসব শাড়ি ফাড়ি আমাকে দিয়ে পরা হবে না। কিন্তু আমি পরবো কি? কোনো ড্রেসও তো আনা হয়নি। গালে হাত দিয়ে কতক্ষণ ভাবলো, তারপর নিজের খুরাফাতি বুদ্ধি কাজে লাগিয়ে পরার মতো ড্রেস বানিয়ে নিল। প্যাড হাতে নিয়ে বেশ অবাক হলো। প্যাডের সাথে একটা ব্যাগে কিটক্যাট আর ডেইরি মিল্ক চকলেট দেখে বেশ অবাক হলো নয়না। মনে মনে বলে, লোকটা এই আধবুড় বয়সে চকলেট খায়? এমন রসহীন মানুষ চকলেট কি করে খেতে পারে? চকলেট খাবে সুইট কিউট মিষ্টি হৃদয়ের মানুষ। ওয়াশরুম থেকে বের হয়ে বেডে বসে চকলেট খাওয়া শুরু করলো জিয়ান। জিয়ান চলে যেতেই মিতা বেগম বললেন, এত বড় ছেলের গায়ে কেউ হাত তোলে? একদম চুপ থাকো। এ সব কিছুর জন্য একমাত্র দায়ী তুমি। ছেলের দোষ সারাক্ষণ আঁচলের তলায় লুকিয়ে রেখে রেখে বিগড়ে দিয়েছ ছেলেটাকে। বয়স দেখবা না তুমি? বাবা মায়ের সামনে বয়স আবার কি? অন্যায় দেখলেই কানের নিচে ঠাটিয়ে লাগিয়ে দিলে আজ এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। আর হ্যাঁ, ওই বাড়িতে কল করে বলে দাও কাল এখানে রিসেপশন। সো এখানে এসে যেন কোনো নাটক ক্রিয়েট না করে। এখানকার কেউ তো জানে না এক মেয়ে পালিয়ে গিয়েছে বলে আরেক মেয়েকে ঘাড়ে চাপিয়ে দিয়েছে। চৌধুরী পরিবার হাতছাড়া তো করা যায় না। ডার্টি গেম খেলেছে। দোষ তো তোমার ছেলেরও আছে, সেটাও তোমার ফল্ট। আমি তখন তোমাকে বললাম আমি দেখে নিচ্ছি জিয়ানকে। তখন তুমি বললে দয়া করে ভরা আসরে সিনক্রেট করো না, যা হচ্ছে হতে দাও। জিয়ান রুমের সামনে এসে দাঁড়িয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। পরের পর্ব দেখতে সাথেই থাকুন।